नमस्कार आईआईटी जेई नीट लेवलेर कोश्चेन आंसर प्रैक्टिस करছি जीओसी বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির উপর। প্রথম কোশ্চেনটা দিয়েছে ম্যাক্সিমাম ডিবি কত, কোনটার মধ্যে হবে। প্রথমটা ডিবি কত, রিংয়ের জন্য 1 আর ডবল বন্ড কতগুলো আছে, 4টে রয়েছে, মানে টোটাল 5। পরেরটা ডিবি দুটো রিং রয়েছে মানে 2, ডবল বন্ড কটা রয়েছে 5টা, তার মানে হলো 7। তারপরেরটা একটা রিং আছে 1, ডবল বন্ড 3টে 4টে 5টা, মানে হচ্ছে 6। তারপরেরটা রিং একটা, ডবল বন্ড হচ্ছে 4টে, মানে 5টা। তাহলে ম্যাক্সিমাম ডিবি হলো অপশান বি। পরের কোশ্চেন, মোস্ট স্টেবল কম্পাউন্ড কোনটা। প্রথম কম্পাউন্ডে আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখো, টোটাল 5। তারপরের কম্পাউন্ডে আলফা হাইড্রোজেনের সংখ্যা 3। তারপরের কম্পাউন্ডে আলফা হাইড্রোজেনের সংখ্যা 6। লাস্ট কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন হলো এখানে 3 আর এখানে 3 দুগুণে 6, মানে 9। সব থেকে বেশি আলফা হাইড্রোজেন হলো অপশান ডিতে, তাই হাইপার কনজুগেশন বেশি, সো স্টেবিলিটি বেশি। তারপরে কোশ্চেন, স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা। দেখো সবগুলোই ব্রিজ হিটেড কার্বোক্যাটায়ন অ্যাকর্ডিং টু দ্য বেন্স রুল অর আর আনস্টেবল। কিন্তু বেন্স রুল এটাও বলছে যদি রিংয়ের মেম্বার বৃদ্ধি পায় বা রিংয়ের মেম্বার বাড়ে তখন স্টেবিলিটি বাড়ে। তুমি দেখো সবগুলো ব্রিজ হিটেড হলেও অপশান ডি তাই দেখো মেম্বারটা বেশি, তার জন্য অপশান ডি হলো অ্যান্সার। তারপরে কোশ্চেন, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে কী প্রোডাক্ট হবে। দেখো সালফিউরিক অ্যাসিডের যে স্ট্রাকচারটা দেখি, এটা হলো সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। তো সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার থেকে একটা ওয়েট যদি বেরিয়ে যায় তাহলে যেটা পড়ে থাকে SO3H, তার মানে SO3H গ্রুপ আসবে। এখন প্রশ্ন হলো কোন পজিশানে আসবে, এই পজিশান অথবা এই পজিশানটাকে প্রেফার করে। কিন্তু যখন এই পজিশানে আসে তখন এখানে একটা হাইড্রোজেনের সঙ্গে পেরি এফেক্ট কাজ করে। তাহলে পেরি এফেক্ট ফি কোন কম্পাউন্ড আছে, বি কম্পাউন্ডটা, তাই জন্য বি হলো আমার কাছে অ্যান্সার। পরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড আন্ডারগোস ইজিলি ডিকার্বক্সিলেশন। দেখো ডিকার্বক্সিলেশন কখন হয় না, বিটা কিটো অ্যাসিডের ক্ষেত্রে। তার মানে অ্যাসিড এটা আলফা এবং বিটা পজিশনে যদি কোনো কিটোন গ্রুপ থেকে থাকে, বাকি যা খুশি থাকুক। তো দেখো অপশান এটাই রয়েছে, দেখো অপশান এর স্ট্রাকচারটা দেখো এইটা হচ্ছে, তার মানে আলফা, এটা হলো বিটা, তার মানে বিটা কিটো অ্যাসিড। তো এটার ক্ষেত্রে ডিকার্বক্সিলেশন ফার্স্ট হবে, কারণ এটার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবে যে যদি আমরা এটাকে সুন্দর করে একটু এঁকে নিই তাহলে এটা একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই জন্য বিটা কিটো অ্যাসিডটাকেই প্রেফার করবে। এই বনটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, তো অপশান এ। পরের কোশ্চেনটা আসছি, বলেছে ম্যাক্সিমাম মাইনাস আই এফেক্ট কোনটা। অ্যান্সারটা হবে NO2, কারণ এর মধ্যে নাইট্রোজেনও একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর অক্সিজেনও হলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তার মানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সংখ্যা এখানে 3টে রয়েছে, তাই NO2 হলো অ্যান্সার। পরের কোশ্চেন, ম্যাক্সিমাম অ্যাসিড কোনটা হবে। ম্যাক্সিমাম অ্যাসিড অপশান ডি হবে। তার কারণটা দেখো, এই যে অপশান ডিটা রয়েছে, এই যে OH-টা রয়েছে, NO2 গ্রুপ কী করে, মাইনাস আর এফেক্ট দেয়। দিলে কি হয়, এই অ্যাসিডটা H+ যে লস করে দিল, H+ লস করে দেওয়ার পর এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা রেজোন্যান্স করে স্টেবল হয়। ঠিক আছে, NO2 এখানে রেজোন্যান্স করতে হেল্প করছে, তাই জন্য অপশান ডি হলো অ্যান্সার। পরের কোশ্চেন, যে ইলেকট্রন ডেনসিটি স্টার পজিশনে কখন ম্যাক্সিমাম হবে না, যত বেশি পুশ করবে। এখন প্রশ্ন হলো কে বেশি পুশ করবে। দেখো অক্সিজেন যখন থাকবে অক্সিজেন লোন পেয়ার দিয়ে পুশ করবে, কিন্তু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, তাই এটা বাদ চলে গেল। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কী আছে, লো। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি লো হওয়ার জন্য নাইট্রোজেন বেশি প্রেফার পায়, অক্সিজেনগুলো বাদ চলে গেল। এখন এই দুটো গ্রুপের মধ্যে কোনটা বেটার, আমি বলবো অপশান সিটা বেটার। কারণ অপশান বি এর ক্ষেত্রে কী হবে, দেখো বি এর ক্ষেত্রে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা যখন রেজোন্যান্স করতে চাইবে রিংয়ের মধ্যে, এটা ক্রস কনজুগেশন করে এই দিকেও রেজোন্যান্স করবে। তাহলে রেজোন্যান্স সবথেকে বেশি করবে কোনটার ক্ষেত্রে, রেজোন্যান্স সবথেকে বেশি করবে
এই NH2 গ্রুপের ক্ষেত্রে। তাই জন্য NH2 গ্রুপ থাকলে আমার কাছে ভালো হবে, তার কারণ NH2 গ্রুপের ক্ষেত্রে কোনো ক্রস কনজুগেশন হচ্ছে না, পুরোপুরিভাবে লোন পেয়ারটা রিংয়ের মধ্যেই রেজোন্যান্স করছে। তো আমরা কি দেখলাম, আমরা এইটা দেখলাম নাইট্রোজেন ইজ বেটার দ্যান দ্যাট অফ অক্সিজেন, কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এই গ্রুপটা থাকলে একটা ক্রস কনজুগেশন হচ্ছে, কিন্তু অপশান সিতে কোনো ক্রস কনজুগেশনের সুযোগ নেই। কোশ্চেন নাম্বার 9 বলেছে রেজোন্যান্স এনার্জি অফ অ্যান্থ্রাসাইন কত হবে। তো তুমি দেখো প্রথমটার ক্ষেত্রে ভ্যালুটা এইটা এসছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যখন সবগুলো ডবল বন্ড আছে তখন ভ্যালুটা এইরকম এসছে। তাহলে দেখো একটা ডবল বন্ডকে রিডাকশান করতে ভ্যালুটা হলো এইটা। মোট কটা ডবল বন্ড আছে, 1 2 3 4 5 6 7। তাহলে মানে আমার কাছে কী হবে, -116.2 মাইনাস এই যে ভ্যালুটা আছে একটা ডবল বন্ডের জন্য যে ভ্যালুটা রয়েছে, এটা যদি 7টা ডবল বন্ডের জন্য হতো তাহলে কত হতো, এটা ক্যালকুলেট দেখো করে দেখো 84 কিলো ক্যালোরি পার মোল পাবে, তার মানে অপশান এ। কোশ্চেন নাম্বার 10-এ আসছি, বলেছে কোনটা রেজোনেটিং স্ট্রাকচার সব থেকে বেশি স্টেবল। প্রথমটা দেখো এখানে কোভালেন্ট বন্ডের সংখ্যা দেখো, আর নিচেরগুলো থেকে ডবল বন্ড তৈরি হচ্ছে, তার মানে এটা বাদ চলে গেল, এই দুটো বেটার, কারণ এখানে কোভালেন্ট বন্ডের সংখ্যা বেশি, বন্ড মোর। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা বেটার আমাকে দেখতে হবে, তখন মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেন না পজিটিভ চার্জ ক্যারি করে। দেখো অক্সিজেন আর নাইট্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কোনটার বেশি, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেনের মধ্যে প্লাস চার্জ হাইলি আনস্টেবল, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ যে কম এলিমেন্টটা রয়েছে তার মধ্যে প্লাস চার্জ হাইলি আনস্টেবল, তার মানে এই অক্সিজেনের মধ্যে যে প্লাস চার্জটা দিয়েছি এটা কী হবে, হাইলি আনস্টেবল হবে। ঠিক আছে, তার মানে অপশান সি হলো অ্যান্সার। তার মানে যদি আমরা অর্ডার দেখি সি, তারপর বি, তারপর এ, এটা কেন কম হচ্ছে, কোভালেন্ট বন্ডের সংখ্যা বেশি এই কম, আর বি আর সি এর ক্ষেত্রে দেখো ডবল বন্ড হওয়ার জন্য বন্ডের সংখ্যা বেশি। তারপর আমি কি দেখবো, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেন না পজিটিভ চার্জ ক্যারি করে। তো এখানে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেটা পজিটিভ চার্জ ক্যারি করছে নাইট্রোজেনের থেকে, তো নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জটা কম্পারেটিভলি বেশি স্টেবল, তাই সি, তারপর বি, তারপর হবে এ। তো এই ছিল আমাদের 10টা কোশ্চেন, যেটা কিনা আমরা জিওসির উপর নিয়েছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো, ভালো করে প্র্যাকটিস করো যাতে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা খুব সহজে করে ফেলতে পারো। ধন্যবাদ।